প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে। দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আছি আমি সামান্তা ইসলাম। দর্শক, সামনে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমাদের বহু অপেক্ষিত একটি নির্বাচন, এবং সেই নির্বাচনে আসলে ভোটারদের তথ্য হালনাগাদ থেকে শুরু করে প্রার্থী মনোনয়ন, ভোটের হিসাব করা থেকে শুরু করে যাবতীয় যে সকল কাজ আছে, সেই সকল কাজগুলো আসলে কারা করে? প্রশাসন করে। এবং সেই প্রশাসন আসলে কতটা নিরপেক্ষ? প্রশাসন কি শুধুমাত্র গণতন্ত্র রক্ষার হাতিয়ার, নাকি প্রশাসনও আসলে কোনো দলের হয়ে কাজ করছে? সেই সব সম্পর্কে আমাদের প্রশ্ন আছে, এবং জনগণের তো আসলে মনে নানা রকমের উদ্বেগ থাকেই যে নির্বাচনটি কেমন হবে, প্রশাসন কেমন ভূমিকা পালন করবে। তাই আমাদের আজকের ইউসিবি টু দ্য পয়েন্টে আমরা কথা বলবো নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে। আমাদের সাথে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন শরীফউদ্দীন আহমেদ চৌধুরী, বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ। স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন জাহিদ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক আমার দেশ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। শরীফউদ্দীন আহমেদ চৌধুরীর কাছেই প্রথমে যাব। আমার দেশের একজন আমাদের সাথে আজকে আছেন, এবং আমার দেশ পত্রিকায় আজকে আমরা একটি লিডিং নিউজ দেখেছি, সেটা হচ্ছে প্রশাসন আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে যে সাহায্যটা তারা আশা করছে সেটি করছে না। আপনার আসলে কেন মনে হয় প্রশাসনকে আসলে সাহায্য করছে না, আর প্রশাসন কি কোনো দলের হয়ে কাজ করছে? আমার তো মনে হয় না যে প্রশাসন সাহায্য করছে না। এটা আমার দেশ কোথা থেকে সেটি সংগ্রহ করেছেন বা তারা কিভাবে সেটা অ্যানালাইসিস করেছেন, এটা হয়তো যিনি প্রতিবেদনটি করেছেন উনি হয়তো বলতে পারবেন ভালো। তবে আমি পড়েছি গণমাধ্যমে যেটি আজকে প্রকাশিত হয়েছে আমার দেশে, এটা আমিও পড়েছি নিউজটি। তো এখানে আমার কাছে মনে হয়েছে কোনো পরিসংখ্যান দিয়ে বা কোনো একটা কিছুর সাথে তুলনা করে, তথ্য উপাত্ত দিয়ে যে আগে কতটুকু করেছিল এখন কতটুকু করছে, এই ধরনের কোনো আমি পাইনি। যেটা ওনারা যেটা ওনাদের প্রতিবেদনে লিখেছেন যে করেন, একটা ধারাবাহিকভাবে একটা বর্ণনামূলক একটা স্টেটমেন্টের মতো আসছে। তো আমার কাছে মনে হয় না যে প্রশাসনের কাজই তো সরকারকে সহযোগিতা করা। কোনো ইনফরমেটিভ অ্যানালাইসিস পান? ইনফরমেটিভ অ্যানালাইসিস আমি পাইনি। ওনারা কিছু সোর্স ব্যবহার করেছেন আনডিসক্লোজড। আমার মনে হয় এটা একটু জাহিদ চৌধুরীর কাছে শোনা উচিত। আমরা একটু শুনি যে আপনারা কেন এমন একটি নিউজ করেছেন, আপনাদের কাছে কি তথ্য আছে যে প্রশাসনকে সাহায্য করছে না, সরকারকে সাহায্য করছে না? আসলে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিভাগীয় কমিশনার ঢাকা। উনি শুধু ঢাকার বিভাগীয় কমিশনার না, এখন রিটার্নিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আপনার পাশাপাশি আমারও কিছু কিউরিসিটি আছে যে রিটার্নিং অফিসার হিসেবে কেমন দায়িত্ব পালন করছেন কিংবা করবেন কিংবা কী ফেস করছেন। তো সুনির্দিষ্টভাবে যেমনটি উনি বলছিলেন যে আমাদের রিপোর্ট নিয়ে বললে আসলে আমাদের প্রতিবেদক যিনি উনি থাকলে হয়তো আরও ভালো করে এটা এক্সপ্লেইন করতে পারতেন। কিন্তু ইন জেনারেল আমরা যেটা বলার চেষ্টা করেছি কিংবা আমাদের রিপোর্টে যে জিনিসটা আসছে সেটা হলো যে প্রশাসনের শুরু থেকেই আমরা একটা টানাপোড়েন দেখেছি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে যারা দীর্ঘদিন প্রমোশন পাচ্ছিলেন না স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের শাসনামলে, সেই সময় এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছিল যে সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও রাজনৈতিক মতাদর্শ ভিন্নতার কারণে বিএনপি সমর্থিত কিংবা জামাত সমর্থিত কিংবা কারো ফ্যামিলির কোনো মেম্বার আছেন কিংবা নিয়োগ পেয়েছেন বিএনপির আমলে, জামাতের আমলে, এই রকম মানে ঠুনকো অজুহাতে, নানা অজুহাতে সেই সমস্ত কর্মকর্তাদের বঞ্চিত করে রাখা হয়েছিল। এটা সবাই জানে, সবাই এটা নিয়ে আমরা অনেক রিপোর্ট করেছি অতীতে যখন আমাদের পত্রিকা চালু ছিল। তারপরেও নতুন করে পত্রিকা বের হওয়ার পরও একাধিকবার আমরা এটা স্টোরি করেছি যে তারা বঞ্চিত ছিলেন, যাদেরকে অন্তর্বর্তী সরকার এসে তাদেরকে কিন্তু অনেককেই আমি বলবো যেটা যে আগের প্রমোশন, একাধিক প্রমোশন, একটা দুইটা তিনটা প্রমোশন দিয়ে যারা সিনিয়র সহকারী সচিব ছিলেন তাদেরকে একবারে সচিব পর্যন্ত নেওয়ার নজির আছে, মানে অতিরিক্ত সচিব পর্যন্ত নজির আছে, এবং যারা ডেপুটি সেক্রেটারি ছিলেন তারা সচিব পর্যন্ত হয়েছেন, এই নজির আছে। তো সেই তুলনায় অন্তর্বর্তী সরকারকে আমরা দেখেছি তারা অনেকগুলা কাজ হাতে নিয়েছিলেন, এবং এর মধ্যে তাদের মধ্যে যেমন এক্সপিরিয়েন্সের অভাব, তারা তো কোনো সময় আগে মন্ত্রিত্ব করেননি। সরকারে যারা ছিলেন তারা হয়তো এনজিও চালিয়েছেন, তারা হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন, নানা কিছু করেছেন, কিন্তু মন্ত্রিত্ব করেননি। সেইখানে যারা আমলা, আমরা এক কথায় বলি, যদিও ওনারা আবার এটাকে খুব একটা ভালোভাবে নেন না, কিন্তু সংক্ষেপে বলার জন্য যে প্রশাসনের যারা আছেন তারা এখানে প্রপারলি তাদেরকে গাইড করতে পারতেন, এই উপদেষ্টাদের, কিংবা বিভিন্ন ক্ষেত্রে প্রকল্প গ্রহণ, প্রকল্প বাস্তবায়ন, হ্যাঁ, এই নানা বিষয়ে। কিন্তু এখানে আমরা দেখেছি যে দুটো বিষয়ে কাজ করেছে। একটা বিষয় ছিল যে শেখ হাসিনার আমলে যারা ছিলেন
তাদের মধ্যে খুব স্বল্প সংখ্যককে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে খুবই গুরুতর অভিযোগ, হাতে গোনা কয়েকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যরা কিন্তু বহাল তবিয়তেই তারা এখানে রয়ে গেছিলেন, এবং তারা তো স্বাভাবিকভাবে চাইবেন না যে যে সরকার শেখ হাসিনাকে বিদায় করে দিয়ে একটা সরকার ক্ষমতায় আসছে তাদেরকে সহযোগিতা করতে তারা চান নাই, এবং তারা যে চান নাই অনেক নজির আছে। বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে দেখা গেছে যে তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন বিভিন্নভাবে। আমি বলছি না যে সবাই করেছেন, এবং আমাদের রিপোর্টে কিন্তু সেই কথাও বলা নাই। এবং এখানে আপনারা সবাই জানেন যে এসটি ইমাম, যিনি আগে এই প্রশাসনের উপদেষ্টার দায়িত্বে ছিলেন শেখ হাসিনার, তো উনি শুরু থেকে, উনি মারা গেছেন, মৃত ব্যক্তি নিয়ে বেশি বলার আমি বলতে চাচ্ছি না, কিন্তু তার যে উনার মাধ্যমে, উনার হাত ধরেই কিন্তু প্রশাসনটা পুরোপুরি দলীয়করণ করা হয়ে গেছিল। সেই দলীয়করণকৃত প্রশাসনটাকে এমন ব্যবস্থা করা হয়েছিল যে একবারে সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি থেকে শুরু করে সহকারী সচিব, একবারে প্রাইমারি লেভেল পর্যন্ত সমস্ত দলীয় লোকজন। তো এই দলীয় মনোভাবাপন্ন দলের করে এইভাবে এমন একটা অবস্থার সৃষ্টি করা হয়েছিল যে এইটাকে রাতারাতি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার এসে সরাতেও পারবে না, সমূলে উচ্ছেদ করা সম্ভব নয়। আচ্ছা ওখানে হয়তো সংস্কারের কাজ আচ্ছা, উচ্ছেদের চেয়েও বড় জিনিস যেটা হলো যে আমি উচ্ছেদ করতেও বলতেছি না, কিন্তু তাদেরকে যেটুক করার দরকার ছিল তারা সেটা করেনি। আবার একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করেছি, এক ধরনের একটা ডিভিশন কাজ করেছে তাদের মধ্যে, এই গ্রুপ ওই গ্রুপ বিভিন্ন নাম দিয়ে যার যার গ্রুপকে তারা প্যাট্রোনাইজ করার চেষ্টা করেছেন। এখানে নতুন যারা নতুন করে প্রমোশন পেয়েছেন, বঞ্চিত ছিলেন, তারা এক ধরনের অবস্থান নিয়েছিলেন। আবার স্বৈরাচারের সহযোগী যারা ছিলেন তারা এক ধরনের অবস্থান নিয়ে গেছিলেন। এই যে টানাপোড়েনটা আমরা কিন্তু বিভিন্ন সময় লক্ষ্য করেছি, এবং এর প্রমাণ আপনি খেয়াল করে দেখেন যে সচিবালয় উপদেষ্টারা কয়বার ঘেরাওয়ার সম্মুখীন হয়েছেন। ছাত্ররা গিয়ে উপদেষ্টাদের সচিবালয় থেকে বের করে আনতে হয়েছে। এবং শুধু আমি বলছি না যে এখানে সচিবরা করেছেন কিংবা আপনার ক্যাডারভুক্ত ইয়েরা করেছেন, আমরা যেটা বলার চেষ্টা করেছি যে এখানে মানে পুরো আমলাতন্ত্রের মধ্যে খালি সচিব, কিন্তু সচিবরাই নেই। এই সচিবালয়ে যারা বসেন এই পুরোটা মিলিয়ে যদি আমি বলি এটা একটা আমলাতন্ত্র। এখন বারবার কিন্তু তারা ঘেরাওয়ার মুখোমুখি হয়েছেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা ঘেরাওয়ার মুখোমুখি হয়েছে। তো এইরকম আমি যদি নাম ধরে অভিযুক্ত, এটা দুর্নীতির অভিযোগ, এটা আলাদা একটা জিনিস। আর একটা হলো সহযোগিতা না করা, প্রপারলি তাদেরকে গাইড না করা, ফাইলগুলোকে প্রসিড না করা। করবেন কিভাবে যদি নির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে? আপনি না, এখানে অসংখ্য অভিযোগ আছে। আমি তো বললাম যে এটার উপর আমাদের সিরিজ স্টোরি হয়েছে যে কিভাবে অসহযোগিতাটা করা হয়েছে। এটা একটা কমফাইল স্টোরি, এটা হলো সামগ্রিক বিষয় নিয়ে একটা স্টোরি। তো এইটা এই কারণেই বলা যায় গভর্নমেন্ট, এটা আপনি দুইটা উদাহরণ তাইলে আমি আপনাকে দেই, আমি যদি এটার পক্ষে বড় দুইটা উদাহরণ দেই। আপনি দেখেন যে কয়েকদিন আগে আপনি একটা বক্তব্য শুনেছেন যে আমাদের জ্বালানি উপদেষ্টা, উনি জ্বালানি উপদেষ্টা এবং অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এবং উনি নিজেও একজন আমলা, একজন সাবেক সচিব। উনি বলছিলেন যে মাইলস্টোনে বিমানটা না পড়ে সচিবালয়ের উপর পড়া উচিত ছিল। এইটা কতটুকু ক্ষুব্ধ হলে একজন উপদেষ্টা সরকারে থেকে কতটুকু ক্ষুব্ধ হলে এই মন্তব্যটুকু করতে পারেন। আরেকটা সেকেন্ড এক্সাম্পল আমি দিই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে, এই মাত্র গত সপ্তাহে একটা অনুষ্ঠানে বলেছেন যে আমি মনে করি সরকারি আমলাদের 5 বছর থাকা উচিত তাদের দায়িত্বে, এবং কোনো কারণে যদি সর্বোচ্চ 10 বছরের বেশি তাদের থাকাই উচিত না। এটা কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন। এই দুইটা বক্তব্য দিয়ে কিন্তু আমি প্রমাণ করার জন্য আসলে বেশি স্বাভাবিক নয়, কেউ কি এভাবে বলতে পারে? জি, প্রথম বক্তব্যটি তো আমরা উপদেষ্টা না, আমি স্বাভাবিক নয়, কিন্তু আমি এটা আপনি বোঝার জন্য, আপনি এটা সিচুয়েশন বোঝার জন্য এই দুইটা বক্তব্য চৌধুরী, আপনার কাছে আমার দুইটি প্রশ্ন। একটি হচ্ছে যেটি জাহেদ চৌধুরী বললেন যে আপনারা আসলে যাচাই বাছাই করতে পারতেন, আপনাদের আসলে কতটুকু সুযোগ ছিল সেটি করার? আপনারা নিজেরাও তো প্রশাসনের হয়ে কাজ করছেন, সেই জায়গায় অন্যকে চাকরিচ্যুত করা বা যাচাই বাছাই করা নিশ্চয়ই আপনাদের দায়িত্ব নয়, আমি যতটুকু বুঝি। আরেকটি ব্যাপার হচ্ছে এই যে অভিযোগগুলো আসছে, আসলেই কি আমরা এখন যাকেই কোনো প্রশ্ন করছি যে দেশের অবস্থা গত 1 বছর ধরে এমন কেন, সবাই বলছে যে স্বৈরাচারের দোসররা আসলে এখানে বসে আছে। এখন আমি ডিফাইন করব কিভাবে যে কে স্বৈরাচারের দোসর? যার ব্যাপারে আইনি মামলা হয়েছে সে দোসর, কিন্তু সাধারণভাবে কিভাবে একজনকে স্বৈরাচারের দোসর বলা যায় বা প্রশাসনে তারা লুকিয়ে আছে বুঝবো কিভাবে? না, বিষয়টা হলো যখন আমরা একজন ব্যক্তি সরকারি চাকরিতে জয়েন করার পরে কিন্তু তার আর কোনো দল করার কোনো সুযোগ নেই। মানুষের একটা ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাস থাকতে পারে, কোনো একটা আদর্শের প্রতি তার একটা নিজস্ব থাকতে পারে, কিন্তু এটা চাকরিতে এটার প্রতিফলন ঘটানোর কোনো সুযোগ অ্যাকচুয়ালি নাই।
যেটা আপনি যেটা বলছেন এটা আসলে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে। এটা ট্রু, একটা পারসেপশন তৈরি হয়েছে। মানুষ, আমি যতই বলি যে প্রশাসন দল নিরপেক্ষ, কিন্তু মানুষ আসলে কিভাবে দেখে এটা ট্রু, মানুষের ভিতরে একটা পারসেপশন কাজ করে। তো এই পারসেপশনটা যেটা আমার দেশের জাহেদ চৌধুরী সাহেব বলেছেন যে গণমাধ্যমের একটা সুবিধা আছে, তারা অনেক কিছু লিখতে পারে বা অনেক কিছু বলতে পারে। এই পারসেপশনের ভিত্তিতে হয়তো এই ধারণাটি এসছে, কিন্তু এখানে ডিফাইন করার কোনো সুযোগ নাই যে কোনো একজন ব্যক্তি কোনো একটা দলের প্রতি ইনক্লাইন বা অন্য আরেকজনের প্রতি। এবং আমলাতন্ত্রটা খুব ন্যারো ডাউন করে আসলে দেখা হয় যে আমলাতন্ত্রের বিষয়টা দেখা হলে সচিবালয় কেন্দ্রিক এবং সচিব কেন্দ্রিক একটা চিন্তা মানুষের ভিতরে কাজ করে। আমলাতন্ত্র একটা হিউজ বিষয়। যেমন বাংলাদেশে যদি 18 লক্ষ সরকারি কর্মচারী থাকতো, সবাই কিন্তু আমলাতন্ত্রের পার্ট, সবাই আমলাতন্ত্রের পার্ট। এখানের মধ্যে বিভিন্ন প্রফেশনাল গ্রুপ আছে, বিভিন্ন মানে অ্যাডমিনিস্ট্রেটরের বাইরেও অন্যান্য ক্যাডারের লোকজন আছে। প্রফেশনাল ক্যাডারে যারা থাকেন, যেমন ধরেন আমাদের ডাক্তাররা বা কৃষি অন্যান্য ক্যাডারে যারা প্রফেশনাল, তাদের অনেক ধরনের সংগঠন থাকে। তারা অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন নামে হয়তো তাদের কর্মকাণ্ড অনেক সময় পরিচালনা করেন। তো এটা দিয়েই আসলে বোঝা যায় না যে কোনো একটা গ্রুপ একটা কোনো দলের প্রতি তবে পারসেপশন আছে, এটা ট্রু, এটা অস্বীকার করার কিছু নেই। মানুষের ভিতরে এই ধারণাটা কাজ করে যে আমলারা হয়তো কোনো দলের পক্ষে। তবে নির্বাচনের কথা যদি আসে, নির্বাচনের প্রতিটি ধাপে কিন্তু প্রশাসন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই যে দলীয়করণের অভিযোগটা এখনো আছে, তাহলে নির্বাচনের ফলাফলের পর নিশ্চয়তা কি যে কেউ বলবে না যে আপনারা কোনো দলের হয়ে কাজ করেছেন এবং নির্বাচনের ফলাফল সুষ্ঠু হয়েছে, তখন তো অভিযোগ উঠবে। এইটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে সরকারের চাওয়ার বাইরে সরকারের যারা চাকরি করেন তাদের যাওয়ার সুযোগ নেই। এখন তো সরকারকে নিয়ে আসলে প্রশ্ন উঠছে যে সরকারও কোনো দলের মধ্যে চলে যাচ্ছে। সরকার তো মানুষকে আশ্বস্ত করেছেন যে তারা একটা সুষ্ঠু নির্বাচন করতে চান, এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি একটা মডেল নির্বাচন করতে চান। সেই লক্ষ্যে আসলে প্রশাসন কাজ করছে, বা যারা এই নির্বাচন ব্যবস্থাপনার সাথে জড়িত সবাই কাজ করছে। সেটি কতটুকু বাস্তবায়িত হবে বলে আপনার মনে হয়? আমি তো বিশ্বাস করি, কারণ নির্বাচনটা আসলে দুইটা পক্ষ মূলত থাকে। একদিকে হচ্ছে যারা ব্যবস্থাপনার সাথে জড়িত থাকেন, তিনটা পক্ষ বলবো। একটা হচ্ছে যারা ব্যবস্থাপনার সাথে জড়িত থাকেন, যে আমরা যারা সরকারি প্রশাসন যন্ত্রে বা এটার সাথে থাকি। আরেকটা অংশ যারা প্রতিদ্বন্দ্বিতা করেন, বিভিন্ন রাজনৈতিক দল, তাদের একটা বড় রোল থাকে। আরেকটা হচ্ছে যারা ভোটার, তারা কিভাবে অ্যাক্ট করবে। এই তিনটা গ্রুপের সম্মিলিত রেজাল্ট হচ্ছে কিন্তু একটা নির্বাচনের কি হবে, সুষ্ঠু হওয়া বা না হওয়া। ধরেন প্রশাসন খুব ভালো কাজ করলো, বাট রাজনৈতিক দলগুলো আইডিয়ালি অ্যাক্ট করলো না, তখন কি হবে? তখন তো আপনি শুধু প্রশাসন দিয়ে কিন্তু একটা ভালো নির্বাচন করতে পারবেন না। আবার রাজনৈতিক দলগুলো খুব ভালো অ্যাক্ট করছে, প্রশাসনও করছে, ভোটাররা ওইভাবে আগ্রহী হচ্ছে না, তাহলে কিন্তু একটা ভালো নির্বাচন। সব রাজনৈতিক দলগুলোকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন আইন প্রয়োগ করে। এখন ধরেন প্রচারণা যখন থেকে শুরু হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের আমরা অনেক অভিযোগ শুনতে পাচ্ছি, সোফার অনেক কিছু ঘটছে। তা আপনি প্রশাসনের জায়গা থেকে সেটি কিভাবে দেখছেন, বা আপনারা আসলে কি স্টেপ নিচ্ছেন? বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি, এখানে আমরা সবসময় দেখি কোনো একটা নির্বাচন হলে এক ধরনের কিছু কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির হয়তো উদ্ভব হয়। কিন্তু আপনি যদি এবারের নির্বাচনের প্রেক্ষাপটটা দেখেন এবং এর পরিসংখ্যানগুলো দেখেন, অন্যান্য নির্বাচনের সাথে তুলনা করলে, আমি বলছি না যে গত কয়েকটা নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে নাই অনেকেই, সেটা বাদ দিয়ে যদি এর আগে দেখেন 8 বা তার আগে, সবসময় কিছু ভায়োলেশন, কিছু এটা হয়েছে, এটা অস্বীকার করার কিছু না। আপনাদের কাছে এই স্ট্যাটিস্টিক্স আছে। তো এইবার যতটুকু হয়েছে খুব বড় ধরনের ভায়োলেশন কিন্তু আমরা এখনো দেখিনি। দু একটা ঘটনা ঘটে, যেমন একটা আপনার শেরপুরে একটা ঘটনা হয়েছে, নিহত হয়েছেন। গতকালকে আপনার রূপগঞ্জে একটা বিষয় হয়েছে। যেমন রূপগঞ্জের বিষয়টা আমি দেখেছি, যেহেতু আমার বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে। রূপগঞ্জের বিষয়টা যে এমন যে কোনো একটা ক্রিমিনাল করেছে তা না, এটা আসলে দলীয় কর্মীদের মধ্যে এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে হয়েছে এবং একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। অন্যান্য যেসব ছোটোখাটো বিষয় হয়েছে, যে ছোটোখাটো কর্মীদের মধ্যে এক ধরনের ক্লেশ, বা এটা কিন্তু সাথে সাথে অ্যাড্রেস করা হচ্ছে। যেমন মিরপুর 14-তে একটা হয়েছে, এটা কিন্তু মামলা হয়েছে এবং আসামি ধরার জন্য প্রক্রিয়া আছে। এবং আমরা যখনই ভায়োলেশনগুলো দেখছি, আমাদের প্রত্যেকটা নির্বাচনী আসনে আমাদের 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন, তারা প্রতিদিনই কাজ করছেন। আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আছেন, তারা কাজ করছেন। যখনই এই ধরনের কোনো ভায়োলেশনের অভিযোগ আমাদের কাছে, আমরা সাথে সাথে কিন্তু এগুলো তাদের কাছে প্রেরণ করি এবং তাদেরকে আমরা এগুলো যাচাই বাছাই করে দেখতে বলি।
তবে আমার অভিজ্ঞতা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এগুলোর খুব বেশি ভিত্তি অনেক সময় পাওয়া যায় না, কোনো কোনো ক্ষেত্রে পাওয়া ওকে, যায়। তবে আপনি একটি শব্দ উচ্চারণ করেছেন কিন্তু, মডেল ইলেকশন বা আমাদের যে সেরা নির্বাচনটি আমরা পেতে যাচ্ছি, সেরা নির্বাচন যখন আমরা আশা করছি তখন তো আমরা আর আগের ইলেকশনের সাথে তুলনা দিলে হচ্ছে না, আমরা তো একদম পরিচ্ছন্ন একটি নির্বাচন আশা না, করছি। তুলনা তো দিতেই হবে, নাহলে আপনি বুঝবেন কেমনে যে এটা ভালো হয়েছে। এটা না, আমরা আপনার তো একটা স্বৈরাচারকে baseline- পতন ঘটিয়েছি যেন baseline তো সেই থাকতে খারাপের হবে। কাছে ফিরে না যায়, সেই হ্যাঁ, জন্য। এক্স্যাক্টলি, এটা বেসলাইন তো আপনার থাকতে হবে যে আমরা 91-এর একটা ইলেকশনকে এই দেশের মানুষ একটা খুব ভালো নির্বাচন হিসাবে এটা বিবেচনা করে। Exactly. ওইটা যদি আমি বেসলাইন ধরি তো ওর চেয়ে আমি কত ভালো করতে পারবো। এখন 12 তারিখের আগ পর্যন্ত আর কি কি ঘটার সম্ভাবনা আছে, নাকি নির্বাচনের দিকে আমরা মোটামুটি এখন যেরকম আছে সেরকম ভাবে আগাতে পারবো? অবশ্যই আমি মনে করি যে আপনারা দেখেছেন যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাও যখন বিভিন্ন জায়গায় মিটিং করছেন, উনি কিন্তু বলছেন যে রাজনীতি মানে আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, এটা ঠিক, আমরা একটা 24-এর যে গণ অভ্যুত্থান, তার মাধ্যমে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা এসেছি। যেমন আমাদের গণমাধ্যম যারা আছেন তারা প্রায়ই লিখেন যে অনেকগুলা সরকারি অস্ত্র লুট হয়ে গেছিলো, এগুলো পুরোপুরি সবগুলো উদ্ধার করা যায়নি। তো এটার একটা শঙ্কা আমাদের মানুষের ভিতরে কাজ করে যে এইগুলো ব্যবহার হয়তো হতে পারে। তো আমরা বিশ্বাস করি যে এই সুযোগটি হয়তো পাবে না, কারণ অবৈধ ভাবে এটা নিয়ে ব্যবহার করা সবচেয়ে বড় জিনিস হলো মানুষ নির্বাচনের দিকে কিন্তু উন্মুখ হয়ে আছে। একদম। মানুষের কিন্তু এখনো পার্টিসিপেশন কিন্তু বেশি আসলে হলে কিন্তু এই ইলেকশন ধরনের ভায়োলেশন ইঞ্জিনিয়ারিং কিন্তু এর কমে একটা যায়। ব্যাপার আমরা শুনতে পাচ্ছি অনেকজনের কাছ থেকে। কয়েকদিন আগে প্রশাসনের ব্যাপারে জামায়াতের একজন বলেছিলেন যে প্রশাসনকে হাতের মুঠোয় নিতে হবে, আঙুল সোজা না হলে আঙুল বাঁকাতে হবে। এছাড়া এনসিপি কেও কিংস পার্টি বা সরকারের দল হিসেবে আমরা শুনতে পেয়েছি। আপনার কাছে আসলে কি মনে হয়, প্রশাসনকে এখন নিয়ন্ত্রণ করছে জামায়াত বা বিএনপি করছে বা এনসিপি? আমি কোনোভাবেই সেটা মনে করি না। এগুলো পলিটিক্যাল রেটরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা অনেক সময় তাদের দিক থেকে অনেক কথা হয়তো বলেন। এটা ওনারাই ভালো বলতে পারবেন কেন বলেন, আমি এটা কোনোভাবেই মনে করছি না, কারণ আমি নিজে যখন কাজ করছি আমি কোনো প্রেশার ফিল করি নাই। তার মানে রাতের ভোট দিনের ভোট রাতে হবে না? অবশ্যই এটা কোনো সম্ভাবনা নেই। আমাদের আসলে প্রত্যাশা সেটি। আমরা জাহেদ চৌধুরীর কাছে একটু শুনি, আপনার কাছে আসলে কি মনে হয়, তাহলে প্রশাসন তো দলীয়করণ হচ্ছে না, আমরা শরফুদ্দিন আহমেদ চৌধুরীর কাছে যা শুনলাম, তার মানে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আগাচ্ছি? না, এখানে দেখেন দুটো বিষয় যেটা বললেন সঠিকভাবে উনি বলেছেন যে পলিটিক্যাল রেটরিক অনেক নির্বাচনী মাঠের বক্তৃতায় অনেক কথাই বলতে হয়, কর্মীদেরকে চাঙ্গা রাখা, দলীয় সমর্থকদেরকে চাঙ্গা রাখা কিংবা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা, এরকম বিষয় থাকে। কিন্তু এখানে আমাদের কয়েকটা বিষয় যেটা হলো যে প্রশাসনের উপর সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো যদি পূর্ণ আস্থা রাখতে না পারে, নির্বাচন কমিশনের উপর যদি পূর্ণ আস্থা রাখতে না পারে, তখন নির্বাচনটা ফ্রাজাইল হয়ে যাওয়ার, নির্বাচনে অঘটন ঘটার, দুর্ঘটনা ঘটার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার এগুলোর সুযোগ থেকে যায়। তো আমরা যেটা বলবো, আশা করব যেটা যে নির্বাচন কমিশন তাদেরকে শো করতে হবে, মানে আজকে থেকে শুরু করে যদি 10 দিনও থাকে, 11 দিন থাকে, এই 10 দিনের প্রতিদিনে এবং প্রতি মুহূর্তে নির্বাচন কমিশনকে শো করতে হবে যে তারা, নির্বাচন কমিশন বলতে আমরা বলছি যে এখন উনি রিটার্নিং অফিসারের দায়িত্বে, ভেরি মাচ উনি নির্বাচন কমিশনের পার্ট হয়ে আছেন, এবং যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন তারা খুবই ভাইটাল দায়িত্ব, এই নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তো তাদেরকে এটা শো করতে হবে যে তারা সঠিকভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, রাইট টাইমে রাইট ডিসিশন নিচ্ছেন। শো করলে হবে? এতদিন তো না, অনেক অভিযোগের মধ্যে দিয়ে এতদিনে তারা যা যাচ্ছে। আসছে এখন পর্যন্ত, আজকের মুহূর্ত পর্যন্ত যদি আমি বলি, যেমনটি উনি বলছেন আমি এটার সাথে একমত পোষণ করি যে সার্বিক বিবেচনা এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে। এইটা যারা এর বাইরে যারা প্রচার করে তারা নির্বাচনটাকে স্মুথলি হোক এটা চায় না। সো আমি আগামী 10 দিন নিয়ে কনসার্ন, কিংবা নির্বাচনের পরের পরিস্থিতি নিয়ে কনসার্ন। আজকের দিন পর্যন্ত বললে আমি এটা নির্দ্বিধায় বলতে পারি, আপনার আমার সাথে দ্বিমত পোষণ করার খুব একটা কারণ খুঁজে পাবেন না, কোনো উদাহরণও দেখাতে পারবেন না যে যথেষ্ট ভালো আছে নির্বাচনের পরিবেশ। এখন রাজনৈতিক দলগুলোকে এখানে সবচেয়ে আমি মনে করি প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও বেশি দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে রাজনৈতিক দলগুলোকে। রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের থেকে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স পুরো পরিস্থিতিকে ভিন্ন মোড় দিতে পারে। সুতরাং এইখানে রাজনৈতিক দলগুলোকে খুবই সতর্কভাবে এগোতে হবে আগামী 10 দিন। তারা সবাই মনে রাখতে হবে, তারা সবাই জুলাইয়ের স্টেক হোল্ডার। এই নির্বাচন যদি ভণ্ডুল হয়ে যায়, এই নির্বাচনে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এই নির্বাচনে যদি মারামারি হয়, খুনাখুনি হয়,
তাইলে এটা সবার গায়ে লাগবে এবং সবাইকে এটা সাফারার হতে হবে, বাংলাদেশকে তো হতেই হবে, দলগুলোকেও হতে হবে, ব্যক্তিকেও হতে হবে। সুতরাং এইটা মাথায় রাখতে হবে। প্রশাসনের ক্ষেত্রে আমার কয়েকটা কোয়েশ্চেন আছে আজকে ওনাকে, যেহেতু আমি পেয়েছি রিটার্নিং অফিসারকে, যে আপনারা শুরুতে যখন প্রার্থীদের তালিকা নমিনেশন পেপার সাবমিট হলো, বাছাই পর্বে দেখা গেল আপনারা 28%, সারা বাংলাদেশের এভারেজ যে 28% প্রার্থীতে আপনারা বাতিল করে দিলেন। এর মধ্যে অনেকগুলো কারণ ছিল, অন্যতম দুইটা কারণ ছিল যে আপনার ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব। এবং দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে আমরা দেখলাম যে 25 জনের আপনারা বাতিল করলেন, পরে 24 জনই ফিরে পেলেন। শুধুমাত্র একজন আজকে গফুর ভুইয়া শেষ মুহূর্তে এসে অ্যাপিলেট ডিভিশনও যাকে এটা বাতিল রেখেছে, উনি ছাড়া আর সবাই কিন্তু পরে ক্লিয়ার হয়ে গেলেন। তো মানুষের মনে একটা প্রশ্ন, তাইলে কি নির্বাচন রিটার্নিং অফিসাররা এই আইনগত জায়গায় কোনো জায়গায় দুর্বল ছিলেন, না কেন ওনারা বাতিল করলেন? আবার নির্বাচন কমিশন, তাইলে আইদার নির্বাচন কমিশন যারা আপিল বোর্ড হিসেবে ফাংশন করেছেন, অথবা প্রাইমারি স্টেজে রিটার্নিং কর্মকর্তারা ভুল করেছিলেন। কোনো একটা জায়গায় এখানে একটা ভুল হয়েছে বলে এক ধরনের সন্দেহ আছে। ঋণ খেলাপিদের ক্ষেত্রেও এই একই কথাই প্রযোজ্য, কারণ আমরা পরে দেখলাম যে 450 প্রার্থী আবার তাদের প্রার্থীতা ফিরে গেছে। আমরা উত্তরটি শুনি। এইটা একটা কোয়েশ্চেন, আরো দুটো কোয়েশ্চেন আমি একসাথে প্রশ্নগুলো করে নিলে ওনার বলতে সুবিধা হবে। দ্বিতীয় যে জিনিসটা, যে এখন যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো আসছে, আমরা জানি যে খুব বড় ধরনের নয়, ছোটোখাটো, কিন্তু আমি 4-5 দিন আগে একটা স্ট্যাটিস্টিক দেখেছিলাম যে ঢাকাতে 80টার মতো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে। তো এইগুলা ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হলো? শুধুমাত্র ফিনান্সিয়াল ফাইন, আর্থিক ফাইন ছাড়া আর কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, কিংবা সতর্ক করে দেওয়া ছাড়া? এইটার ব্যাপারে সতর্ক থাকা, কারণ এটা কিন্তু ভবিষ্যতে হতে পারে। আর থার্ড এবং ইম্পর্টেন্ট লাস্ট যেটা হলো যে সাইবার পারস্পরিক, এই যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে এক ধরনের সাইবার হামলা থেকে শুরু করে আজকে একটা ঘটনা ঘটেছে, আপনি দেখেছেন যে জামাতের আমিরের অ্যাকাউন্ট গতকালকে হ্যাক হয়ে গেছিল, এবং এটাকে টুইটার হ্যাক হওয়ার পরে এক্স হ্যান্ডেল, যেটা আগে টুইটারে, এটাকে কেন্দ্র করে এক ধরনের উত্তাপ ছড়িয়ে যাচ্ছে দুইটা দলের মধ্যে। এই রকম ঘটনা আগামী 10 দিনে আরো অনেক ঘটবে। এটা নিয়ে আপনাদের প্রস্তুতি? জয় চৌধুরী, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে হ্যাক হয়ে গিয়েছে, এই ব্যাপারটি আলোড়ন সৃষ্টি করেছে, মানুষ রাস্তাঘাটে আন্দোলন নেমে পড়েছে। অনেকে তো বলছে আসলে হ্যাক হয়নি। সেটাই আমি বলছি যে এটা যে হ্যাক হওয়া নিয়ে, হ্যাক হয়েছে কিনা এখন পর্যন্ত এটা নিয়ে পারস্পরিক মুখোমুখি একটা অবস্থানে বিএনপি বলছে যে এটা তারা হ্যাক হয়ে নাই, আসলেই তারা এটা দিয়েছিল, পরিস্থিতি খারাপ দেখে তারা এটা নিয়ে সমালোচনার মুখে তারা এটাকে হ্যাকের কথা বলছে। আবার জামাত লম্বা প্রেস কনফারেন্স করে নানা তথ্য প্রমাণ হাজির করে তারা বোঝানোর চেষ্টা করেছে। একবারে আমি দেখলাম যে ভিজুয়ালি এটা প্রেস কনফারেন্সে এক্সট্রাঅর্ডিনারি একটা করার চেষ্টা করেছে যে না, আসলে এটা হ্যাক হয়েছিল এবং হ্যাক হওয়ার কারণেই এই ঘটনাটা ঘটছে, ওই স্ট্যাটাসটা তারা দেন নাই। তো এটার কিন্তু যথেষ্ট, তাদের বক্তব্য বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। ওদের যেমন যুক্তি আছে, তারা বলছে লং টাইম, বিএনপির লোকজন বলছে যে আপনারা কেন 4টা থেকে 1টা পর্যন্ত 8 ঘন্টা আপনি কেন এটা বললেন না, আর তারাও বলছে যে দেখেন আমরা। প্রিয় দর্শক, আমরা কিন্তু আপনাদের সাথে আছি চ্যানেল আই অনলাইনের সকল প্ল্যাটফর্মে আমরা আছি, ইউটিউব, ফেসবুক সহ সকল জায়গায় আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনার কাছে কেন যৌক্তিক মনে হচ্ছে যে ফেক হ্যাক হয়েছিল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল? আমি না, যৌক্তিক না, আমি এখনো কিন্তু একটা প্রশ্ন রাখছি যে দুই দিকেই যুক্তি আছে, আমি সেটা বলছি। তো হ্যাক যে হয়েছিল এটার পক্ষে যৌক্তিক কারণটা এটা মনে হলো যে জামাতের আমিরের মতো একজন লোক যদি ওটা অন্য পর্যায়ে কেউ করতো তাইলে এটা হতো। উনার অ্যাকাউন্ট থেকে, কিংবা উনার মতো একটা লোক এই বিয়ের সাথে তুলনা করা, লাস্ট যে সেন্টেন্সটা ওখানে ছিল, আমি পয়েন্টটা যদি আপনাকে বলি যে এটা, হ্যাঁ, এটাকে বাংলা করলে যেটা এটা অন্য কোন রূপে পতিতাবৃত্তির মতোই, এইরকম ওয়ার্ড আমার মনে হয় না যে উনার মতো ব্যক্তি এই ধরনের ওয়ার্ড ইউজ করতে পারেন। উনি তো আল জাজিরার ইন্টারভিউতে বলেছিলেন যে মেয়েরা আসলে জামায়াতের প্রধান হতে পারবে না, মেয়েদের দায়িত্ব সেটা তো একটা জিনিস, এটা তো একটা পলিটিক্যাল স্ট্যান্ড, আর এটা একটা কমেন্ট এবং চূড়ান্ত পর্যায়ের একটা কমেন্ট। ওটা উনি বলছেন, ওটা আমি শুনেছি, ওটা উনি বলতে পারেন যে জামাতের আমির মেয়েরা হতে পারবে না, ওনারা না জামাতের অ্যাডভোকেসি না। আপনি যদি যে কোনো বিষয়ে আপনার, এটাই আমি একটু আগে বলছিলাম যে এইখানে প্রশাসনকে স্ট্রং ভূমিকা নিতে হবে, এবং জনগণের দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। আমি জামাতের হয়ে বলছি না। আমি যেমন বলছি যে উনি আল জাজিরাকে যেটা বলেছেন, উনি তো ওনার মুখেই বলেছেন, আমরা শুনেছি, এবং এটা নিয়ে সমালোচনা হতেই পারে ওনার স্ট্যান্ডটা নিয়ে, আল জাজিরাতে যা বলেছেন। কিন্তু এই যে একটা সেন্টেন্স, উনি আগের আধুনিকতার নামে ঘর থেকে বের করা
তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয়, নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা বাংলা অনুবাদ করলে এইরকম কথা দাঁড়ায়। এটা ওদের দলীয় স্ট্যান্ড হতে পারে না জামায়াতে ইসলামের? এইটুক পর্যন্ত উনি বলতে পারেন, আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাসের কথা বলছি। ওনাকে তো আমরা ফলো করছি, ওনার কথাবার্তা সব ফলো করছি। আপনি তাহলে জামায়াতের কিন্তু উপর অনেক এটা বিশ্বাস। অন্য কোন রূপে পতিতাবৃত্তির মতোই এই কথাটি উনি বলবেন, এটা বিশ্বাসযোগ্য মনে হয় না। এই কারণে আমি বলছি, বাট বাকি কথাটা ওনারা বলতে পারেন। এখন ওনারাই তো এটা ক্লিয়ারিফাই করার চেষ্টা করছেন যে আমরা এটা করি নাই, কিংবা এই মন্তব্যটা করি নাই। তো এখন দেখেন, এটাকে কেন্দ্র করে যদি আপনি আপনি নারী নিয়ে দেখেন, যে নারী নিয়ে আমি ওইখানে আবার বলবো, আপনি যেটা বলছেন, আমি যে এটা বলতে চাচ্ছি না যে উনি নারীদের উপর আক্রমণ নিয়ে জামাত যেভাবে ক্যাম্পেইন করছে, এটাও আমার কাছে একটা বাড়াবাড়ি মনে হচ্ছে। জামায়াতের একজন ঢাকা এটা বাড়াবাড়ি মনে হচ্ছে। ইউনিভার্সিটির কেন বেশ্যাবৃত্তি বলেছিল না? এটা জামাতের এবং তাদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে হ্যাঁ, ব্যবস্থা অব্যাহতি দেওয়া নিয়েছে। হয়েছে, কিন্তু বলেছে তো, আমরা তাদের উপজেলা পর্যায়ে রাজনৈতিক বলেছেন, স্ট্যান্ড নিয়ে কথা বলছি। অবশ্যই উপজেলা পর্যায়ে বলেছেন, এবং তার বিরুদ্ধে জামাত তাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার করেছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু নিয়েছে। জনগণ তো মনে করছে যে জামায়াত আসলেই নারীদের পক্ষে একটু অসচেতন, বা নারীদেরকে সেই সম্মানটা দিয়ে তারা কথা সেটা বলে না। অবশ্যই মনে করতে পারে। আমি তো সেই ব্যাপারে বিন্দুমাত্র দ্বিমত পোষণ করছি না। জনগণ এটা মনে করতেই পারে, ওনারা যে স্ট্যান্ড নিছেন কিংবা যা বলছেন। কিন্তু আমি শুধুমাত্র এই একটা ওয়ার্ড নিয়ে কথা বলছি, যে জামাতের আমিরের মতো একটা জায়গায় থেকে এটা অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতোই এই শব্দটি আসলে ব্যবহার করা উচিত হয়। আমরা শরফুদ্দিন আহমেদ চৌধুরীর কাছে শুনি, একটি রাজনৈতিক দল বাংলাদেশের এখন লিড অবস্থানে আছে, দুইটি রাজনৈতিক দল, তার মধ্যে একটি, তাদের আসলে সাইবার সিকিউরিটির এই অবস্থা, তাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, আমাদের কি হবে? ওনার 3 নম্বর প্রশ্ন যেটা ছিল যে সোশ্যাল মিডিয়া বা সাইবার ওয়ার্ল্ড নিয়ে, এটা আসলে প্রস্তুতিটা কি, মানে এটা একটা একটা ব্যাপক খারাপ অবস্থা হতে পারে। ব্যাপক আজকে যেটা একটা, দেখলাম আমরা, সোশ্যাল মিডিয়ার এটা তো আসলে অত্যন্ত ব্যাপক, এবং এটার ব্যবহার আসলে দিন দিন বাড়ছে। হ্যাঁ, আমাদের এই নির্বাচনে এআইয়ের ব্যবহার বা সোশ্যাল মিডিয়াতে নানা রকমের ফেক, ডিপ ফেক, এগুলো নিয়ে একটা উদ্বেগ আমাদেরও আছে, নানাভাবে সেটা পরিস্থিতিকে হয়তো জটিল করতে পারে। তো সরকার যে এই বিষয়টা নজরে দেন নাই বা এই বিষয়টা গুরুত্ব দেন নাই তেমন নয়। যেমন এনটিএমসির একটা, তারা সার্বক্ষণিকভাবে এটা মনিটর করছে, আপনার আইসিটি মিনিস্ট্রিটা মনিটর করছে, আমাদের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা তাদের এন্ড থেকে এগুলা নিয়মিতভাবে মনিটর করার চেষ্টা করছে। আমি যতটুকু জানি ফেসবুকের সাথে গভর্নমেন্ট খুব সিরিয়াসলি এটা ডায়ালগে ইনভলভ আছে। জি, এটা খুবই কিন্তু আপনারা জানেন যে যারা আপনারা সাইবার ওয়ার্ল্ডে কাজ করেন বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, যেমন মেটার সাথে যখন একটা বিষয় তাদেরকে নোটিশে আনা হয়, তাদের একটা নিজস্ব প্রসেস আছে, এটাকে তারা আবার ভেরিফাই করে তারা তাদের যেসব পলিসি আছে সেই পলিসির সাথে যদি তারা দেখে যে হ্যাঁ এটা তখন তারা হয়তো এটা ডাউন করে দেয়। আদারওয়াইজ তারা সবসময় যে এগ্রি করে বিষয়টা অনেকটা এরকমও না। কিন্তু যে সময়টা যায়, হ্যাঁ, ধরেন এটা তারা হয়তো একদিন 40 ঘন্টা বা 48 ঘন্টা পরে হয়তো এটা ডাউন করে দিল, বাট বাই দিস টাইম কিন্তু আসলে এটা প্রচার হয়ে যায়, মানুষের কাছে চলে যায়, নিউজটা কিন্তু হয়ে যায়। এবং সোশ্যাল মিডিয়াতে আপনার মানুষের অ্যাটেনশন কিন্তু খুব বেশি সময় থাকে না, হয়তো দেখা যায় 24 আওয়ার্সের পরে আর এই সংবাদটা নিয়ে মানুষের খুব একটা আগ্রহ থাকে। তো এই যে একটা প্রসেস, এটার কারণে একটা সমস্যা হয়, এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় উদ্বেগের কারণ। সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ফেক বা নিয়ে, বিশেষ করে ইলেকশনের সময় তো এটা আমরা আরও গভীরভাবে এটা ফিল করছি। তবে আইসিটি মিনিস্ট্রি বা এনটিএমসি সার্বক্ষণ রাউন্ড দ্য ক্লক কিন্তু তারা এটা নিয়ে কাজ করছে, এবং তাদের নজরে আসার সাথে সাথেই তারা এগুলো অনেকগুলো আরেকটা হলো যে প্রথম যেটি করেছিলেন যে অনেক প্রার্থিতা বাতিল, রিটার্নিং অফিসার লেভেলে। আমি আপনাকে একটু খেয়াল করতে বলবো যে যখন ওনারা আপিলে এগুলো ফেরত পেয়েছেন, নির্বাচন কমিশন কিন্তু কোনো জায়গায় বলেনি যে রিটার্নিং অফিসারটা ভুল করেছিলেন, তারা আপিলে মঞ্জুর করেছেন। যেমন বেশিরভাগই আমার দেখা মতে যে স্বতন্ত্র প্রার্থীদের বাতিল হয়েছিল অনেক যে 1%-এর ব্যাপারে ঝামেলা ছিল। তো এটা আসলে বাছাইয়ের যে একটা প্রসেস, বাছাইটা কিন্তু সবার সামনেই উন্মুক্ত ইয়াতেই করা হয়। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যে একটি বিধান আছে সেটা হচ্ছে যে টোটাল ভোটারের 1%-এর সমর্থন তাকে দিতে হয়। এই বছর যেটা নির্বাচন কমিশন করেছে যে 1%-এ যাই আসুক সেই সংখ্যাটা ঠিক থাকতে হবে, এক। সেকেন্ড থিং হলো ওইখান থেকে নির্বাচন কমিশন র্যান্ডম বেসিসে 10 জন ভোটারকে যাচাই করার জন্য দিয়েছে, এবং শর্ত হলো যে এই 10 জনের মধ্যে একজনও যদি ভুল পাওয়া যায় তাহলে তার প্রার্থিতা বাতিল হবে, একদম ক্লিয়ার অ্যান্ড সিম্পল।
তো আমরা প্রত্যেকটা যে দোষটা করে আমাদের কাছে নির্বাচন কমিশন র্যান্ডম বেসিসে দিন, আমরা প্রত্যেকটাকে ভেরিফাই করেছি। আচ্ছা, দলীয়ভাবে দিলে কি আপনারা ভেরিফাই করেন না? না, দলীয়ভাবে 1%-এর ইস্যু নাই। আচ্ছা, তো আমরা প্রত্যেকটা ভেরিফাই করেছি। এক্স্যাক্টলি। তো এটা এক ধরনের আনফেয়ার হয়ে গেল না? আমি একটা দলে গেলাম, এরপর আমাকে চাইলেই নমিনেশন দিয়ে দিলাম, আমি স্বতন্ত্র হলে সেটা সেটা পেলাম না। নির্বাচন কমিশন নির্বাচনী এটা বিধিবিধানে বলতে পারবে, আইনটাই আইন যা এভাবে আছে। আছে আর কি, এটা আইন। তো আমরা নির্বাচন স্বতন্ত্র প্রার্থীরা যে কেউই কোয়ালিফাই করেন না এমন না, অনেকেই কিন্তু করেছে। কিন্তু যাদেরটা পাওয়া গেছে, যে হয়তো দেখা গেল যে 9টাই মিলেছে, একটা পাইনি, এই কারণে কিন্তু বাতিল হয়েছে। কিন্তু পরে কি এটা আপিলেতে পরে আপিলে মঞ্জুর হয়েছে, সেটা তো ফিরিয়ে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, নির্বাচন কমিশন হয়তো সেটি বিবেচনা করেছেন। যেমন একজন খুব আলোচিত আমাদের সোশ্যাল মিডিয়াতে, ইয়াংদের মধ্যে খুব আগ্রহ আছে, যেমন তাসনিম জানা, ওনার 10টা নাম্বার আমাদের কাছে দিয়েছিল, আমরা 8টি নাম্বার তার নির্বাচনী এলাকার ভিতরে পেয়েছি, ঠিক পেয়েছি। দুইটাও ঠিক পেয়েছি, কিন্তু তারা ভিন্ন কনস্টিটিউয়েন্সির ভোটার, ওই কনস্টিটিউয়েন্সির না। তো 10 জন হইতে হবে যে এই কনস্টিটিউয়েন্সির ভোটার হইতে হবে। হ্যাঁ, এটা আবার তাসনিম যারা ফেসবুকে ব্যাখ্যা করেছিলেন। আপনার কাছে শেষ প্রশ্নটি তো করতে যে কারণে আসলে অভিজ্ঞতা তাইলে কি অভিযোগটা এখন রিটার্নিং অফিসার থেকে আমি যদি বলি যে আইনের ব্যত্যয় করে নির্বাচন কমিশন তাদেরকে সুযোগটা দিয়েছে, নির্বাচন কমিশন ঋণ খেলাপির ক্ষেত্রেও এটা করেছে, কিংবা দ্বৈত ভোটারের ক্ষেত্রে না, করেছে, বড় ইয়ার ক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় যে ছোট আদালতে অনেকের ফাঁসি হয়ে যায়, বড় আদালতে যায় খালাস ক্ষমতা বেশি। তারা তাদের বিবেচনার নির্বাচন কমিশনের বিবেচনার ক্ষেত্রটি হয়তো তারা ভিন্ন আঙ্গিকে, ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন পার্সপেক্টিভে হয়তো তারা দেখেছেন, সেইভাবে তারা হয়তো মঞ্জুর করেছেন। সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই। কিন্তু রিটার্নিং অফিসার পর্যায়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, আমি মনে করি যে তারা সঠিক সিদ্ধান্ত। তবে অনেকে মনে করছেন যে নির্বাচন কমিশনের অনেক সংস্কারের এখনো দরকার আছে। যে প্রশ্নটা আমি আপনাকে করতে চাই সেটা হচ্ছে, এতদিন ধরে আপনারা সরকার প্রচারণা চালাচ্ছিলেন গণভোটের পক্ষে, হ্যাঁ ভোট দেওয়ার জন্য। নির্বাচন কমিশনকে এতদিন ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে এসে তারা বলছে যে এভাবে প্রচারণা চালানো যাবে না। তো এতদিন ধরে তো আসলে প্রচারণা চালিয়ে ফেলেছেন, সেটির প্রভাব তো ভোটের উপর পড়বে। সেটা নির্বাচন কমিশন এবং সরকারই ভালো বলতে পারবেন, এই বিষয়ে আসলে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, এটা আপনারাও দেখেছেন। এটাকে আমরা সাধুবাদ জানাই, আরো আগে নেওয়া উচিত ছিল। আমরা অবশ্যই, যেহেতু নির্বাচনকালীন সময় আমরা সবাই নির্বাচন কমিশনের অধীনে আছি, নির্বাচন কমিশন যে ধরনের গাইডলাইন দিবেন আমরা সেইভাবেই চলব। ওকে, ধন্যবাদ আপনাকে। জাহেদ চৌধুরীকে দিয়ে শেষ করব। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, আপনি ফেসবুকের কথা বলছিলেন, ফেসবুকে কিন্তু আমরা গেলে দেখতে পারি, ধরুন একটি পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, জামায়াতকে যে ভোট দেবেন সে লাভ রিয়েক্ট দিন, বিএনপিকে যে ভোট দেবেন সে লাইক দিন। তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের পক্ষে অনেক ভোট, কিন্তু আবার শুনতে পাচ্ছি যখন এলাকায় যেয়ে দেখা হচ্ছে তখন জামায়াতের ভোটার তেমন নেই। এটা আসলে আপনি কি বলবেন, জামায়াতের কি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এটা, যে ফেসবুকে বা অনলাইনে? না, এটা সিম্পল হিসাব। জামায়াতের সাইবার টিমটা অনেক স্ট্রং, তারা বট বাহিনী অনেক স্ট্রং, তারা এটা অ্যাক্টিভিটি, তাদের এই ফেসবুকে তাদের কর্তৃত্ব রাজত্বটা অনেক বেশি, যে কারণে তাদের লোকজন এখানে তাদেরকে সাপোর্ট করে দিচ্ছে। এটাও তো একটা কম্পিটিশন। আপনি নির্বাচনে জেতার জন্য ক্যাম্পেইনে, এটাও কিন্তু এক ধরনের একটা কম্পিটিশন। এখন আপনি প্রশ্ন তুলতে পারেন যে এটা কতটুকু ফেয়ার হচ্ছে, তাই এটাও তো নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে না? না, কিছুটা হলেও তো প্রভাবিত করবে, ফলাফলকে প্রভাবিত করবে না, আপনার মাইন্ডসেট চেঞ্জ করার জন্য, ভোট দেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রভাবিত করতেই পারে। তো এটা তো আপনাকে, যখন আপনি নির্বাচনে নেমেছেন, আপনি সব ফরম্যাটে আইনের ভিতর থেকে সব জায়গায় আপনাকে ফাইট দিতে হবে। এবং জামায়াতের কাছে নাকি সবার আইডি কার্ড এবং ফোন নাম্বার রয়েছে। সবার আইডি কার্ড, ফোন নাম্বার, আপনার আইডি কার্ড নারীদেরটা সংগ্রহ করছে জামায়াত। না, আপনি এটা কেন দেবেন? আপনার আইডি কার্ড, ফোন নাম্বার একজন গিয়ে চাইলো, আপনি দিয়ে দিবেন কেন? সাধারণ জনগণ তো আসলে না, ম্যানিপুলেটেড হয়ে এটা তো যায়। আপনি এটা বললে হবে না যে সাধারণ জনগণ আমি বুঝি নাই দিয়ে দিছি। আপনার আইডি কার্ড যদি আপনি সেভ করতে না পারেন, আপনি তো আপনার উপর প্রশাসন থেকে নাকি নিয়ে নিয়েছে, এরকম অভিযোগ আমরা শুনতে পেয়েছি। আপনার উপর তাইলে প্রশাসন জবাব দিবে। আপনি বলেন, সুনির্দিষ্টভাবে বলেন যে প্রশাসনের এই লোক গিয়ে নিয়ে গেছে, তাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। মিডিয়া এবং জনগণ থেকে শুনতে পাচ্ছি। আপনার সম্পত্তি, আপনার বাড়ি কেউ দখল করতে গেলে আপনি প্রোটেক্ট করবেন না? তো আপনার আইডি কার্ড আপনার ঘড়ি নিয়ে যেতে চাইলে একজন দিয়ে দিবেন। তো ঘড়ি দিয়ে তো আপনার আইডি কার্ড অনেক ক্ষেত্রে জনগণ তো এত কমপ্লেক্স হতে ভাবে না জাহেদ চৌধুরী। না, এটাকে সচেতন হতে হবে। এখানে জনগণকে সচেতন হতে হবে। এখানে দেখতে হবে যে আপনার সাথে কেউ জোর জবরদস্তি করেছে, আপনি এটার বিচার চাইতে গেছেন, প্রশাসন আপনার বিচার করেছে কিনা, নির্বাচন কমিশন এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কিনা, এটা হলো ইম্পর্টেন্ট। এবং নির্বাচন কমিশনকে এই সমস্ত জায়গায় কঠিন এবং এক্সাম্পলারি অ্যাকশন নিতে হবে। যে 10 দিন আছে, এই 10 দিনেও এই কাজটা তাদেরকে অব্যাহতভাবে করতে হবে, যাতে পারসেপশনটা হয় যে না, নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা আছে। ওকে, শরফুদ্দিন আহমেদ চৌধুরী কিছু বলতে চান? 10 দিনে কি করবেন না, এই যে আমাদের জাহেদ চৌধুরী একটা দ্বিতীয় একটা প্রশ্ন ছিল যে আচরণবিধি ভঙ্গের বিষয়ে বলছিলেন যে আমরা এর ব্যাপারে কতটুকু আপনারা দৃশ্যমান অ্যাকশন নিতে পারছেন? আমি বলবো যে
এই বছরে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়েছেন তারা আমাদের খুবই কোঅপারেট করছেন। আচ্ছা, যেসব ছোটোখাটো অভিযোগগুলো আসছে আমরা যখনই ওনাদেরকে নক করছি, যেটা যৌক্তিক ওনারা কিন্তু মেনে নিচ্ছেন। অনেক সময় কিছু কিছু জায়গায় ভঙ্গ হয়ে যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ঘাটতির কারণে। আমরা যখন নক করছি তারা কিন্তু আমাদেরকে কোঅপারেট করে নিচ্ছেন, কারেকশন করে নিচ্ছেন। যেমন এবার খেয়াল করে দেখবেন ঢাকা শহরে কিন্তু খুব পোস্টার কিন্তু খুব নাই, না পোস্টার তো আপনারা নিষিদ্ধই করেন, নিষিদ্ধ করেছেন। তো এটা ভায়োলেশন করে কিন্তু প্রথম দিকে ছিল, আন্ডারস্ট্যান্ডিং একটা ঘাটতি ছিল, আগে ছিল, ক্যাম্পেইনের আগে ছিল, হওয়ার পরেও কেউ কেউ হয়তো ভুলে করেছেন, আমরা বলার পরে কিন্তু তারা এটা কারেক্ট করে নিয়েছেন। আবার এইবার দেখেন ব্যানার করা যাবে বলছে কাপড়েরটাতে করতে হবে, অনেকে এটা জানতেন না, হয়তো পিভিসি ইয়াতে করেছেন। আমরা নক করার পরে কিন্তু ওনারা এগুলো রিমুভ করে নিয়েছেন। কখনো এটা এমন হয় নাই যে ওনারা এগুলো চ্যালেঞ্জে গিয়েছেন যে কেন আমারটা আমি না বলবো না, এইরকম ঘটনা এখন পর্যন্ত বিশেষ করে ঢাকা সিটিতে হয়নি। আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু সব প্রার্থীকে নিয়ে তো 4টি আসনে আমরা একসাথে তাদের যে ইশতেহার আমরা দিয়েছি, গতকালকেও একটা ছিল ঢাকা 9-এ, সব দলের প্রার্থীরা ছিলেন, তারা একসাথে বসে এক মঞ্চে বসে ইশতেহার দিয়েছেন। ঢাকা 14-তে করেছি, ঢাকা 12-তে করেছি, তারা কিন্তু একসাথে এক মঞ্চে বসে তারা কিন্তু ইশতেহার পাঠ করেছেন, দিয়েছেন, কথা বলেছেন। তো আমার কাছে মনে হয় যে তারা খুবই, আমরা যখনই যে বিষয়টা তাদেরকে দৃষ্টিতে নিয়ে আসতেছি তারা কিন্তু আমাদেরকে কোঅপারেট করছেন। আমি ধন্যবাদ দিই এই জন্য সব আমি ছোট একটা জিনিস আপনারে জানার ছিল যে একটা কথা বলা হচ্ছে এবার নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব হতে পারে। আমরা জানি যে দুটো ভোট একই দিনে গণভোটের রেজাল্টও দিতে হবে, সেই বিলম্বটা কতটুকু আপনাদের অ্যাজাম্পশনটা কি, এটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। না, বিলম্ব বলতে যেটা বলা হচ্ছে হয়তো দুইটা ভোট, যেহেতু দুইটা ইস্যু আছে, একটা যে আমাদের জাতীয় সংসদ ভোট আর একটা গণভোট, দুইটা ব্যালটই কিন্তু আমাদের গুনতে হবে। তো এই জন্য হয়তো একই ম্যান পাওয়ার, কিন্তু যে ম্যান পাওয়ার দিয়ে আমি শুধু ধরেন জাতীয় সংসদের ব্যালট যদি গণনা করতাম, এটা গণভোটটাও করতে হবে, সো কিছু এডিশনাল টাইম লাগবে। তবে নিশ্চয়ই কিছু এডিশনাল টাইমটা কতটুকু, মানে এটা একটা ধারণা দেওয়ার খুব জন্য অযৌক্তিক কিছু হবে না। আমার ধারণা, আমি যেটা আমার যে এটা ক্যালকুলেশন, এটা ইয়ে থাকতে হবে, আমার ধারণা 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে হ্যাঁ, আমরা বলেছেন গুনে ফেলতে additional আসলে 3 to 2-3 4 hours। ঘন্টা না বেশি দেরি এডিশনাল হতে পারে। টোটালটাই আমার ধারণা আমি 3 থেকে 4 ঘন্টার ভিতরে না, গুনে সেটা তো শেষ অনেক করতে সময় দেখা গেছে ভোর রাত পর্যন্ত হয়ে যায় ফলাফল এগুলা ঘোষণা কখনো করতে কখনো যদি কোনো কারণে, এটা সব জায়গায় হবে এমন না, কোনো কোথাও হয়তো কোনো ভোটের গুণার সংখ্যা মধ্যে বেশি, রিমোট হয়, কোথাও হয়তো দেখা গেল যে কোনো অপ্রত্যাশিত ঘটনা যদি আসলে ঘটে। সেই ক্ষেত্রে হয়তো ধন্যবাদ আপনাদের এটা দুজনকে। unusual। মানে টোটাল রেজাল্টটাই আপনারা বলছেন 3 থেকে 4 ঘন্টার ভিতর দেওয়া সম্ভব। দেয়া সম্ভবত ঢাকা শহরে প্রিজাইডিং অফিসার তার কার্যক্রম শেষ করে আমি ধারণা করছি 3.5 থেকে 4 ঘন্টার ভিতরে উনি প্রিজাইডিং অফিসার লেভেলে এটা ডিক্লেয়ার করতে পারেন সেন্টারে। আমি ওকে, আশা প্রিয় করি। দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রশাসনের কথা বলছিলাম, একটি নির্বাচনে আচরণবিধি বাস্তবায়ন, ভোট গণনা করা, ভোট কেন্দ্রের নিরাপত্তা সহ সার্বিক যত কাজ আছে সব কিন্তু আসলে প্রশাসনই করে থাকে। সেই জায়গায় প্রশাসনকে সবচেয়ে বেশি নিরপেক্ষ হতে হবে একটি সুষ্ঠু নির্বাচন যদি আমরা আশা করি, এবং আমাদের প্রশাসন সেটি করবে, সেই প্রত্যাশায় ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।